আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ২০২৬ সনের জুলাই মাসের ২ তারিখে আমি এই ভিডিওটি করছি। গতকাল ছিল ব্যাংক হলিডে, জুলাই মাসের প্রথম দিন। যদি আমরা স্মরণ করি ২০২৪ সনের এই জুলাই মাসের প্রথম দিনটি, সারা বাংলাদেশ উত্তাল। কোনো কিছুই কারো নিয়ন্ত্রণে ছিল না। মানুষের মধ্যে বা মানুষের রক্তের মধ্যে একটি বিপ্লব, একটি আন্দোলন, একটি অভ্যুত্থানের যে বারুদ, এটি মিশে গিয়েছিল। যে রমণী কোনোদিন ঘর থেকে বের হয়নি, তিনিও এই সময়টাতে বের হয়ে গিয়েছিলেন। যে শিশু সারাদিন বসে শুধু কার্টুন দেখত, মিকি মাউস বা ধরুন টম অ্যান্ড জেরি, সেও জানালা দিয়ে উঁকি দিয়ে মিছিল দেখাকে মনে করত জীবনের সবচেয়ে বড় বিনোদন, প্রাপ্তি, আত্মতৃপ্তি। যে দুর্বল এবং ভীরু মানুষটি ঘর থেকে বের হতো, বাজারে যেত, মসজিদে যেত, আর মাথা নিচু করে ঘরে ঢুকত, সেও মসজিদ থেকে বের হয়ে বাজার থেকে আসার পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাত্র জনতা যারা আন্দোলন করছে তাদের সেই দৃশ্য দেখত। জুলাইয়ের পরে কি হবে, শেখ হাসিনার পতনের পরে কি হবে, সারা বাংলাদেশ কোথায় কিভাবে যাবে, আমরা কেউ কল্পনা করিনি। আমরা শুধু চেয়েছি শেখ হাসিনার পতন হোক। ঠিক এরকম একটা প্রেক্ষাপটে জুলাই গেল, আগস্টের 5 তারিখে আমরা একটা নতুন পরিবেশ পেলাম, নতুন পরিস্থিতি পেলাম। আমাদের অনেকের জন্য আনন্দ, কিন্তু বাংলাদেশের 6 কোটি মানুষ যারা আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিল সরাসরি, তাদের জীবনে রীতিমতো বিভৎস কালো রাত্রি চলে এলো। যেভাবে পাকিস্তান হানাদার বাহিনী 1971 সনের 25শে মার্চ তারিখে সমস্ত বাঙালির জীবনে এক দুর্বিষহ, 7.5 কোটি বাঙালির জীবনে এক দুর্বিষহ দুঃস্বপ্ন তৈরি করে ফেলেছিল, ঠিক একইভাবে জুলাই আন্দোলন পজিটিভ অর্থে সারা বাংলাদেশের মানুষকে যেভাবে মুক্তির স্বাদ দিয়েছে, একইভাবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ থেকে শুরু করে আওয়ামী লীগের যে পরিজন যারা আছেন, যাদের সংখ্যা প্রায় 6 কোটি, তাদের জীবনে রোজ কেয়ামত নেমে এসেছিল। ফলে কি হলো, যেটিকে তারা 36শে জুলাই বলে, মানে 36শে জুলাই মানে আগস্ট মাসের 5 তারিখে যেদিন শেখ হাসিনা গেলেন, সেটিকে সবাই উদযাপন করেছে, সীমাহীন উদযাপন। মানে 5 তারিখে ঢাকার যে উচ্ছ্বাস, আমি 1971 সন দেখিনি, কিন্তু আমি 90 দেখেছি, এরশাদের পতন দেখেছি, কিন্তু জুলাইতে শেখ হাসিনার পতনের পর যে পুরো ঢাকা শহর যে উন্মাদনা ছিল, যে আনন্দ ছিল, যে ফুর্তি ছিল, মনে হলো এত বড় চাঁদ আর মহাকাশে কখনো ওঠেনি, আর এত বড় আনন্দ, এত বড় ঈদ বাঙালির জীবনে আসেনি। কিন্তু এই ঘটনা 48 ঘন্টার মধ্যে যখন মব তৈরি হলো, সারা বাংলাদেশ একটার পর একটা চাঞ্চল্যকর ঘটনা শুরু হয়ে গেল, এবং বিভিন্ন জায়গাতে গনিমতের মাল সংগ্রহ করার জন্য যেভাবে জুলুম অত্যাচার ছিল, মুহূর্তের মধ্যে যারা মানবতাবাদী, যাদের মনের মধ্যে একটু মানবতার জায়গা আছে, প্রায় সবাই হাহাকার করে উঠলো যে একই হলো, একই হলো। তারপর ধীরে ধীরে শুরু হলো মব, গালাগালি, টিনের ছেলে কাউয়া, অমুক আমার, 1 2 3 4। এই 1 2 3 4 অমুকের অমুক মারতে মারতে সেই বুড়া নাই, গুঁড়ো নাই, নারী নাই, পুরুষ নাই। প্রথমে মুখে মারা শুরু করলো, আর এখন এই 2 বছরের মাথায় বলাৎকার, ধর্ষণ এমন নির্মম অবস্থায় পৌঁছে গেছে যে মানে মাদ্রাসাগুলোতে রীতিমতো এখন কান্নার রোল পড়ে গেছে, সেটা নারীদের মাদ্রাসা হোক কিংবা পুরুষদের বা ছেলেদের মাদ্রাসা হোক। এরপর সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, প্রায় সর্বত্রই যে হাহাকার তৈরি হয়েছে, সেই হাহাকার কারণে মাত্র 2 বছরের মাথায় যে বিশাল একটা স্বপ্নভঙ্গ, সেই স্বপ্নভঙ্গের কারণে জুলাইয়ের যারা পক্ষশক্তি ছিলেন তারা সবাই অবদমিত, অনেকে লজ্জিত, অনেকে পিছু হেঁটেছে, অনেকে মনের দুঃখে দেশ ছেড়ে চলে গেছে, অনেকে পরিবর্তিত পরিস্থিতিতে যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন বাস্তবায়িত না হওয়ার কারণে যা কিছু শেষ সম্বল ছিল সেটাও শেষ হয়ে গেছে। আর জুলাই মাসে যাদের পতন হয়েছিল, জুলাই বিপ্লবে যাদের পতন হয়েছিল, 36শে জুলাইতে যারা এই বাংলাদেশ থেকে চলে গিয়েছিল, তারা ধীরে 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 জনসম্মুখে চলে এসেছে। তারা মিছিল করছে প্রকাশ্যে, তারা বাংলাদেশে ঢুকে পড়ার হুমকি দিচ্ছে, ধামকি দিচ্ছে, এবং তাদের যে কোনো একটা প্ল্যান, একটা সাধারণ প্রোগ্রাম, যে তারা 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হবে, এই প্রতিষ্ঠা বার্ষিকী মোকাবেলা করার জন্য সারা বাংলাদেশের সেনাবাহিনী ডিপ্লয় করতে হয়েছে। বোঝার চেষ্টা করুন যে জুলাই বিপ্লবের যাদেরকে পরাজিত শক্তি বলা হয়, তারা কি পরিমাণ সংগঠিত হয়েছে। এখন শেখ হাসিনার বক্তব্য যেভাবে গুরুত্বপূর্ণ,
অন্য যে কোনো আওয়ামী লীগ নেতা দেশের ভিতর থেকে বলুক বাইরে থেকে বলুক, একইভাবে সেটা গুরুত্বপূর্ণ। এবং একই সঙ্গে যা হচ্ছে বাংলাদেশে, এই বাংলায় যা কিছু হচ্ছে, তাতে করে সবার নাক কান 5টি ইন্দ্রিয় তারা খোলা রেখেছে আওয়ামী লীগ কী করে, আওয়ামী লীগ কখন আসবে, আওয়ামী লীগ আসলে কী করতে চায়। জুলাই মাসটা আমাদের দেশে প্রাকৃতিকভাবে অভিশপ্ত একটি মাস। এই মাস ব্যক্তির জীবনে, সমাজের জীবনে, রাষ্ট্রের জীবনে হাজার বছরের ইতিহাসে বহু বিপর্যয় ঘটিয়েছে। কখনো প্রাকৃতিক বিপর্যয়, কখনো রাজনৈতিক বিপর্যয়, কখনো অর্থনৈতিক বিপর্যয়, কিংবা কখনো মানুষের যে পারস্পরিক দ্বন্দ্ব, সংঘাত, হানাহানি, মারামারি, একই জাস্ট কোনো কারণ নেই। এই জুলাই মাসে বাংলাদেশে বহু ঘটনা ঘটেছে। আগস্ট মাসে এটা ধারাবাহিক থাকে, কিন্তু আগস্ট মাসে জুলাইয়ের যে উত্তেজনা, সেই উত্তেজনার যে চূড়ান্ত যে রূপ, এটা আমরা আগস্ট মাসে দেখতে পাই। আমাদের যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই রাজনৈতিক দলগুলোর জন্য আগস্ট মাস অভিশপ্ত। আওয়ামী লীগের 15ই আগস্টে বঙ্গবন্ধুকে হারিয়েছে। 21শে আগস্টের গ্রেনেড হামলায় আওয়ামী লীগের যে ক্ষতি হয়েছে, দেশের রাজনীতির যে ভিত্তিগুলো, মৌল ভিত্তিগুলো নষ্ট হয়ে গেছে। এবং শেখ হাসিনা যেভাবে মানে এর দ্বারা তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার যে চক্রান্ত করা হয়েছিল কিয়ামত পর্যন্ত, শেখ হাসিনার বংশধর, তার শুভানুধ্যায়ী কেউ 21শে আগস্টের গ্রেনেড হামলাকে ভুলতে পারবে না। যারা এই হামলা করেছে তাদেরকে স্বয়ং আল্লাহও যদি বলেন, আওয়ামী লীগের লোকজন ক্ষমা করবে না। আওয়ামী লীগ কিয়ামত পর্যন্ত খুঁজতে থাকবে কে 21শে আগস্টের গ্রেনেড হামলা চালিয়েছে, তাকে ধরো, তাকে মারো, প্রতিশোধ নাও। এরকম একটা অবস্থা, জিঘাংসা তৈরি হয়ে গেছে আগস্ট মাসের 17 তারিখে। এই আগস্ট মাসের 21 তারিখে আওয়ামী লীগের জন্য। আবার এই আগস্ট মাসের 17 তারিখে 2005 সনে, পরপর 2004 সনে হলো 21শে আগস্টের গ্রেনেড হামলা, 2005 সনে 17ই আগস্ট সারা বাংলাদেশে একযোগে একই সঙ্গে জঙ্গিরা সমস্ত কোর্ট কাছারিগুলোতে, প্রত্যেকটা জেলা শহরের ডিস্ট্রিক্ট জজ আদালতে তারা বোমা হামলা চালালো। এবং সেই বোমা হামলায় একজন জজ মারা গেলেন, বহু ক্ষয়ক্ষতি হলো সারা পৃথিবীতে। বাংলাদেশের যে জঙ্গিবাদ, বাংলা ভাই, আব্দুর রহমান থেকে শুরু করে জামাত, এদের সবার বিরুদ্ধে একটা জনমত তৈরি হয়ে গেল সারা পৃথিবীতে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে শুরু করে সব জায়গাতে এই জঙ্গিদের মদতদাতা হিসেবে বিএনপিকে ব্ল্যাকলিস্ট করা হলো। এবং বিএনপির শীর্ষ নেতৃত্ব যারা ছিলেন সবাই আমেরিকার খাতায় একজন দাগী মানুষ হিসেবে, কলঙ্কিত মানুষ হিসেবে সেখানে তাদেরকে লেখা হলো। এই গেল সেই অবস্থা। তো সেই যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা বছর গেলে যখনই জুলাই আসে, যখনই আগস্ট আসে, সে গত 17 বছর কিন্তু আওয়ামী লীগ কেঁদেছে। আর সেই কান্নাটি আবার 2024 সালের আগস্ট মাসের 5 তারিখে তাদেরকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হলো যে এত বড় একটা বিপ্লব, এত বড় একটা অন্যায়, এত সুদীর্ঘকালের শাসন, যেটিকে এখন ফ্যাসিবাদী শাসন বলা হচ্ছে, এরপরে আওয়ামী লীগের তো অস্তিত্ব থাকার কথা নয়, আওয়ামী লীগের নাম নেওয়ার মতো কিন্তু মানুষ বাংলাদেশে থাকার কথা নয়। কিন্তু কেন আবার আওয়ামী লীগ তার স্বরূপে ফিরে আসার চেষ্টা করছে? কেন আওয়ামী লীগ ভয় দেখাচ্ছে? কেন আওয়ামী লীগকে আমরা ভয় পাচ্ছি? কেন আওয়ামী লীগ নিয়ে আলোচনা করছি? কেন কেন কেন? পাগলের মতো শুধু এই প্রশ্নগুলো। আমাদের যেভাবে প্রশ্ন আছে, দ্বিতীয় যে স্তর, সেটি হলো আওয়ামী লীগ কি এই জুলাই আগস্ট মাসে বসে থাকবে? হয়তো বসে থাকবে, হয়তো নাকে তেল দিয়ে ঘুমাবে, হয়তো যে যার অবস্থানে থেকে পোলাও কুরমা কালিয়া কোপ্তা খাবে, কেউ হয়তো হাজারি করবে, ডাজ নট ম্যাটার, আমরা কিছু জানি। কিন্তু আমাদের আতঙ্ক যে সুসংগঠিত আওয়ামী লীগ তার রাজনৈতিক ক্ষমতা, তার শক্তি, তার অর্থ, তার বিত্ত, এবং সর্বোপরি ভারতের ইসরায়েলের মোসাদ, সিআইএ এবং তাদের অন্য যে সকল সাহায্যকারী শক্তি রয়েছে, অক্সিলারি ফোর্স রয়েছে, তাদের মাধ্যমে বাংলাদেশে নাশকতা চালানোর চেষ্টা করবে, সরকারকে ভয় দেখানোর চেষ্টা করবে, আওয়ামী লীগের আধিপত্য বিস্তার করার চেষ্টা করবে, এবং যে কোনো একটা কর্ম ঘটিয়ে তারা সরকারকে বিশ্ববাসীর কাছে বিব্রত করবে। এখন বাংলাদেশে যা কিছু হচ্ছে নেতিবাচক, প্রায় সব কিছুর জন্যই সকল পক্ষ আওয়ামী লীগকে দায়ী করছে। সাদা পতাকা সারা বাংলাদেশে টানানো হচ্ছে, সবাই বলছে এটা রয়ের একটা মাস্টার প্ল্যান। এটা আওয়ামী লীগ এই কাজগুলো করছে মূলত ধর্মকে ব্যবহার করে, জামাতকে এবং অন্যান্য ইসলামী যে দলগুলো আছে তাদেরকে পশ্চিমের কাছে হেয় করার জন্য। আওয়ামী লীগের যে রাজনৈতিক কৌশল এবং তাদের যে বুদ্ধিমত্তা, তারা এই কাজ করতে পারে, আবার নাও করতে পারে। কিন্তু ঘটনাগুলো ঘটছে এবং এই পতাকা টানানোর ফলে আমাদের সমস্যা হচ্ছে। এরপর শেখ হাসিনা আসবে কি আসবেন না, উই ডোন্ট নো। কিন্তু সে যেভাবে লিখিতভাবে বিশ্বের সমস্ত পত্রপত্রিকাকে লিখেছে বা জানিয়েছে যে 2026 সনের মধ্যেই সে বাংলাদেশে আসবে, তার মাথার উপর মৃত্যুদণ্ডের রায়, তাকে আসলে জেলে যেতে হবে,
এবং সে যদি পুরো পরিস্থিতি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পারে, তাকে কাদের মোল্লাকে যেভাবে ফাঁসিতে সে টানিয়েছে, যেভাবে মীর কাসিমকে টানিয়েছে, বাংলাদেশের একজন মহিলা প্রধানমন্ত্রী, তাকে প্রথম ফাঁসির কাস্টে চলতে হবে। এটি লিখিত আছে। 100% গ্যারান্টি দেওয়া যাবে না, যে এখান থেকে 1% গ্যারান্টি দেওয়া যাবে না তিনি রক্ষা পাবেন, কিন্তু 100% গ্যারান্টি দেওয়া যাবে যে তিনি বাংলাদেশে আসলে এরকম একটা জালের মধ্যে পড়বেন। সেই ঝুঁকি তিনি জানেন, তারপর তিনি আসতে চাচ্ছেন। তার মরণের কেন এত স্বাদ, কেন ফাঁসিতে ঝুলার তার এত আগ্রহ? তিনি কি ক্ষুদিরাম হতে চাচ্ছেন, নাকি মাস্টারদা সূর্য সেন হতে চাচ্ছেন, নাকি ইতিহাসে সে সকল ঘৃণিত ব্যক্তি হতে চাচ্ছেন যাদেরকে ফাঁসিতে টানিয়ে মেরে পুরো জাতি উল্লাস করেছিল? তিনি যেহেতু সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দিয়েছেন, দেলোয়ার হোসেন সাইদির মতো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব জেলখানায় তার জমানাতে ঢুকে ঢুকে পড়েছেন, তিনি বাংলাদেশে তারই সমপর্যায়ের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চ্যাং দুলা করে নিয়ে জেলখানাতে আটকে রেখেছেন, এবং শেষ পর্যন্ত তাকে তিনি আবার নিজে দয়া করে মুক্তি দিয়ে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে যে আমার দয়া মুক্তি পেয়েছে। তো সেই তিনি বাংলাদেশে আসছেন, বুঝে আসছেন, অবশ্যই না বুঝে আসার কোনো কারণ নেই। তিনি আসছেন প্রতিপক্ষকে শায়েস্তা করার জন্য, অথবা প্রকৃতির ডাকে সাড়া দিয়ে পিপিলিকার পাকা হয় মরিবার তরে, বা সেদিন যখন খুব জ্যোৎস্না ছিল, সকলে সকল রকম চিন্তা করিল, কিন্তু গণেশের স্বাদ জাগিল, এরকম জ্যোৎস্না যদি সে আর জীবনে না পায়, এই জন্য এই জ্যোৎস্না দেখে সে মরে যেতে চাইল। এরকম অনেক জ্যোৎস্না নিয়ে বহু মানুষের মৃত্যুর স্বাদ জেগেছে, অতি আনন্দে মানুষ মরতে চায়। তো শেখ হাসিনা কি সেইভাবে মরতে চাচ্ছে? আর সে বাংলাদেশে এলে কি হবে না হবে, এটা নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। এবং পুরো ঘটনা অর্থাৎ এই যে শেখ হাসিনা আসবে কি আসবেন না, এবং তার যদি তিনি আসেন তা অবশ্যই ডিসেম্বর ডেডলাইন, আর ডিসেম্বর যদি ডেডলাইন হয়, তার টোটাল যে স্লট এবং প্লট সেটা 2026 সনের জুলাই এবং আগস্ট মাস। ফলে এই জুলাই এবং আগস্ট মাস আওয়ামী লীগ যে কী করবে, তাদের সঙ্গে মিশে, দিল্লি মিশে, অন্যান্য দেশি বিদেশি চক্র, দেশের মধ্যে তাদের প্রচুর চক্র রয়েছে, তারা সবাই মিলে আসলে যে কী করবে, এটি অবশ্যই আমাদেরকে গুরুত্ব সহকারে ভাবতে হবে, যার যার অবস্থান থেকে সতর্ক থাকতে হবে। এর কারণ হলো পুরো সমাজ ট্রাম্বলিং ইন ফিয়ার, ভয়ে কাঁপছে, অস্থিরতা, অনিশ্চয়তা। এই অস্থিরতা এবং অনিশ্চয়তায় সারা দেশে তোলপাড় চলছে। কাজেই এনিথিং মাইট হ্যাপেন অ্যাট এনি টাইম। মহান আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।